নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থ হলো বন্দির বন্দনা এবং দ্রৌপদীর শাড়ি। একের দাগে দুইয়ের প্রশ্ন, তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন? উত্তর হবে কবি বুদ্ধদেব বসু কবিতা পত্রিকা সম্পাদনা করতেন। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? উত্তর হবে কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়ার দুর্বার ইচ্ছাটি হলো বাসস্থান পাওয়ার ইচ্ছা। এই দুর্বার ইচ্ছায় তারা বারবার পৃথিবীর সব জলভাগ এবং তীর ছুঁয়ে গেছে। নেক্সট প্রশ্ন, তার কথা হাওয়া কোথায় শোধায়? উত্তর হবে হাওয়া তার বাসস্থানের কথা পৃথিবীর সব জলভাগে, সব তীরে, পাহাড়ে, বন্দরে, নগরে, অরণ্যে, প্রান্তরে, পার্কের বেঞ্চে, ঝরা পাতায়, সার্সিতে, দেয়ালে, চিমনির শব্দে, বনের কান্নায় জিজ্ঞাসা করেছে। নেক্সট প্রশ্ন, মাস্তুলে দ্বীপ চলে কেন? উত্তর হবে মাস্তুল শব্দের অর্থ হলো পাল তুলে দেওয়ার জন্য স্টিমার বা জাহাজে আটকানো কাঠের স্তম্ভ। অকুল অন্ধকারে জাহাজ চলার সময় তার উপস্থিতি বা অবস্থান বোঝানোর জন্যই মাস্তুলে দ্বীপ চলে। নেক্সট প্রশ্ন, পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? উত্তর হবে পার্কের বেঞ্চিতে, ঝরা পাতার মধ্যে কিংবা সার্সি অর্থাৎ কাচের জানালায় দেয়ালের পাঁজর কেঁপে ওঠার মধ্যে হাওয়ারই উপস্থিতির চিহ্ন রয়েছে। নেক্সট প্রশ্ন, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তর হবে হাওয়ার গান কবিতায় হাওয়ার নিঃশ্বাস সারাদিন রাত্রি ধরে বুক চাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথম প্রশ্ন, হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসরণে লেখো। উত্তর হবে বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়ার দৃষ্টিতে দেখা ঘরের যে ছবি পাওয়া যায় সেখানে দেখা যায় দোলনায় একটি সুন্দর শিশু নিরাপদে নির্ভাবনায় ঘুমিয়ে রয়েছে। আবছা আলোয় দেখা যাচ্ছে কার্পেটের উপরে শুয়ে রয়েছে একটি তন্দ্রাচ্ছন্ন কুকুর, আর সেই শান্ত নিস্তব্ধ ঘরে স্বপ্নের মতো মায়াবী আলো ছড়িয়ে দিয়ে মৃদুভাবে একটি মোমবাতি জ্বলছে। এমন সুখী গৃহকোণের সুখের ছবিটি দেখেও হাওয়ার শান্তি বা স্থিরতা নেই, কেননা সে নিজের ঘরটিকেই এখনো খুঁজে পায়নি যেখানে সে দুদণ্ড বিশ্রাম নিতে পারে। নেক্সট প্রশ্ন আছে দেখো, সমুদ্রে জাহাজে চলার বর্ণনা দাও। প্রথম উত্তর হবে কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় কুল কিনারাহীন গভীর সমুদ্রে পাড়ি দেওয়া জাহাজের কাছেও শত সহস্র তরঙ্গে হাওয়া প্রশ্নই রেখেছে যে তার বাড়ি কোথায়। যাত্রীবাহী বিরাট বিপুল জাহাজের যাত্রীরা নানান অবসরমূলক বিনোদনে মেতেছেন। কেউ চলচ্চিত্রে কেউ নাচে, কেউ বা গানের সুরে আপ্লুত। অন্ধকার গভীর রাতেও মাসকুলে আলো জেলে অবিরাম পথ চলেছে জাহাজে যাত্রীদের এ স্বাচ্ছন্দ্য ও বিনোদন হাওয়াদের আশ্রয় পাওয়ার ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। উত্তর হবে কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় সর্বত্রগামী হওয়া সত্ত্বেও হাওয়ার কোনো বাড়ি বা আশ্রয় না থাকার বেদনা মর্মরিত হয়ে উঠেছে। বিরামহীন পথ চলায় হাওয়া পৃথিবীর সমস্ত স্থলভূমি, জলভূমি, নদী, সমুদ্র তীর, পাহাড় পর্বত, বন্দর, নগর, অরণ্য, প্রান্তর, তেপান্তর সর্বত্রই তার বাসস্থানের সন্ধান করে চলেছে, কিন্তু পরিণামে সে সফল হয়নি। 4 নম্বর আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর বিশদে লেখো। প্রথম প্রশ্ন, হাওয়াদের কি নেই? হাওয়ার কোথায়, কিভাবে তার খোঁজ করে? বিখ্যাত কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি না থাকার প্রসঙ্গটি বারবার উচ্চারিত হয়েছে। সারাদিন সারা রাত হাওয়া তার বাসা না পাওয়ার দুঃখ, যন্ত্রণা, অস্থিরতা নিয়ে পৃথিবীর জলে স্থলে কূলে অরণ্যে পাহাড় পর্বতে নগরে বন্দরে প্রান্তরে তেপান্তরে সেই বাসাকেই খুঁজে বেড়ায়। নেক্সট প্রশ্ন আছে, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? উত্তর হবে কবি বুদ্ধদেব বসু হাওয়ার গান কবিতায় অস্থির হাওয়াকে উত্তাল
বলা হয়েছে। নিজ বাসস্থান খোঁজার চেষ্টায় ক্লান্ত ব্যর্থ বাতাস যেন উৎকণ্ঠ শব্দে তার নিঃশ্বাস ছাড়ছে, তাই সে উত্তাল। তার কোনো বাড়ি নেই। এই দুঃখ প্রাণপণে সারা দিনরাত বুকচাপা কান্নায় হাওয়াকে বয়ে বেড়াতে হয়। পৃথিবীর জলস্থলকে বাসা বানানোর দুর্বার ইচ্ছায় স্পর্শ করে গেলেও সেই স্বপ্ন তার সফল হয়নি। তাই হাওয়াকে চিরকাল এমনই অস্থির এবং উত্তাল হয়েই থাকতে হয়। নেক্সট প্রশ্ন আছে, কবিতাটির নাম হাওয়ার গান দেওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয়? দেখো, উত্তর হবে হাওয়ার গান কবিতার প্রতিটি ছত্রে বাসার খোঁজে বাতাসের কান্না আর হাহাকার ধ্বনিত হয়েছে। জলস্থলে, বন্দরে, নগরে, পর্বতে কোথাও আশ্রয় না পাওয়ার ব্যর্থতায় হাওয়া শুধু কেঁদে মরে। বাইরে কোথায় তাদের বাড়িঘর? এই মরমী প্রশ্নের উত্তরে সমস্ত জগৎ সংসারই নিরুত্তর। অতলান্ত সমুদ্রে, উচ্ছ্বসিত জলরাশি থেকে সুউচ্চ পাহাড়ের গম্ভীর প্রদেশের কোথাও তারা নিজের ঘর পেল না। অথচ পার্কের বেঞ্চে পাতা খসানোর আয়োজনে কিংবা সারসিতে কেঁপে ওঠা ভাষায় দেওয়ালের ছবিতে চিমনি স্বরে বনের মর্মর ধ্বনিতে হাওয়া তার উপস্থিতি জানান দিয়েছে প্রবলভাবে। শান্ত মনোরম নিস্তব্ধ ঘরে অশরীরী হাওয়া নিরাপদ শিশুকে নিশ্চিন্তে ঘুমোতে দেখেছে। কার্পেটে তন্দ্রাচ্ছন্ন কুকুরকে আবছা মায়াবী মোমের আলোয় স্বস্তি খুঁজে পেতে দেখেছে, কিংবা দেখেছে অকুল অন্ধকারে সাগর পাড়ি দেওয়া জাহাজে মানুষ কিভাবে আশ্রয় আর বিনোদন পেয়েছে। বিশ্রামের প্রত্যাশায় আকাশের চাঁদও কখনো কখনো মেঘের আড়ালে ঠাঁই নেয়। বারংবার প্রশ্নে কিংবা অনুসন্ধানেও কোনো সুরাহা নেই। সময়ের মতোই অন্তহীন অফুরন্ত তাদের অনুসন্ধানী আলোচ্য কবিতায় যেন সঙ্গীতের করুণ সুরে প্রকাশিত হয়েছে। কবি যেন বাতাসে কান পেতে তার সেই অসহায় আর্তকান্নার সুর শুনেছেন, আর সে কারণেই সেই কান্নাকে হাওয়ার গান নামকরণের মধ্য দিয়ে অর্থপূর্ণ করে তুলেছেন। 5 নাম্বার আছে, নিচের পংক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। এখানে জ্বলে যায় এটা ক্রিয়া, ঘরে ঘরে অধিকরণকারক, মোম কর্মকারক এবং স্বপ্নের এটা হচ্ছে সম্বন্ধপদ। এরপর আছে আধারে জাহাজ চলে। চলে হচ্ছে ক্রিয়া, জাহাজ কর্তৃকারক, আধারে হচ্ছে অধিকরণকারক। এরপর আছে সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। কেঁপে ওঠা হচ্ছে ক্রিয়া, পঞ্জর কর্তৃকারক, সারসিতে অধিকরণকারক আর দেয়ালের সম্বন্ধপদ। নেক্সট আছে অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। ফেটে পড়ে এটা হচ্ছে ক্রিয়া, অকুল বিশেষণ পদ, ক্রিয়ার সঙ্গে কোনো সঙ্গ নেই বা সম্পর্ক নেই। অন্ধকারে অধিকরণকারক, গর্জন হচ্ছে কর্তৃকারক। 6 নম্বর প্রশ্ন আছে, বন্দর 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 নগরের ঘন ভিড়। পংক্তিটির প্রথমে একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। এরকম আরও 4টি পংক্তি, এটা পংক্তি হবে, উদ্ধৃত করো। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বনের কারণ কি? দেখো, কবিতার মধ্যে একই শব্দ দুবার ব্যবহৃত হয়েছে। এরকম 4টি পংক্তি হলো, ঘরে ঘরে চলে যায় স্বপ্নের মৃদু মোম, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, সুরে সুরে বলে যায় নেই রে। কবিতার ক্ষেত্রে ক্রিয়ার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ব্যবহারের দক্ষতার উপর নির্ভর করে কবিতার গতি ও চলন। একই শব্দ দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অসমাপিকা ক্রিয়া তৈরি করা হয়েছে এবং একই সঙ্গে তৈরি হয়েছে কোনো কাজের পুনরাবৃত্তির আমেজ। সাধারণ অসমাপিকা ক্রিয়ার চেয়ে এই দুবার ব্যবহৃত শব্দ নিঃসন্দেহে শ্রুতিমধুর এবং তা বক্তব্যের গুরুত্ব বাড়ায়। তাই কবিতায় এই ধরনের কৌশল অবলম্বন করা হয়। ধ্বনি পরিবর্তনের নেক্সট প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের দিক থেকে শূন্য অংশগুলি পূর্ণ করো। দেখো, চন্দ্র থেকে চন্ন, তারপর হবে চাঁদ, রাত্রি থেকে রাত্রির, পঞ্জর থেকে পাঁজর। 8 নাম্বার প্রশ্নে আছে, হাওয়ার গান কবিতায় ব্যবহৃত 5টি ইংরাজি শব্দ লেখো। এই শব্দগুলির বদলে দেশি বাংলা শব্দ ব্যবহার করে পংক্তিগুলি আবার লেখো। দেখো, হাওয়ার গান কবিতায় ব্যবহৃত 5টি ইংরাজি শব্দ হলো চিমনি, পার্ক, ডেক, সিনেমা এবং কার্পেট। এবার মূল বাক্য, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়, চিমনির নিশনে কাননের ক্রন্দনে, অবশেষে থামে সব, বেকি হয় জাহাজের আবছায় কার্পেট কুকুরের তন্দ্রায়। এবার দেখো পরিবর্তিত বাক্য, উদ্যানের বেঞ্চিতে ঝরা
পাতা ঝরঝর যাত্রীরা চলচ্চিত্র প্রদর্শনীতে কেউ নাচে গান গায় ধূম্রনালীর নিঃসনে কাননের ক্রন্দনে অবশেষে থামে সব জাহাজের পাটাতন হয় নির্জন আবছায় গালিচা কুকুরের তন্দ্রায়।